নমস্কার, আমি অরূপ। তোমরা শুনছো স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। আমাদের গল্পগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়ালকে। সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিতে ভুলো না। আজ আবার তোমাদের নিয়ে যাই ভয়ের দেশে। আজ তোমরা শুনবে অঙ্কিতা ঘোষের কলমে একটি গ্রাম বাংলার পটভূমিতে হাড়হিম করা ভয়ের গল্প, মহেশ মাঝির নৌকা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি ভালোভাবে শুনতে সবাই চটপট কানে হেডফোন লাগিয়ে নাও। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, মহেশ মাঝির নৌকা। গ্রামটার নাম নিশুতপুর। নাম যেমন, স্বভাবেও তেমন। সন্ধে হতেই লোকজন দোকানপাট বন্ধ করে ঘরে ফিরে যায়। খুব দরকার না হলে তেমন বেরোয় না। এদিকে ইলেকট্রিসিটি এখনো আসেনি, কাজে টিমটিমে হেরিকেন বা লম্ফের আলোই এখন ভরসা। এই আলো অন্ধকার তেমন তাড়াতে পারে না তো বটেই, বরং আলো আঁধারিতে মনে ভয় ধরিয়ে দেয়। গ্রামটা বহরে খুব বড় নয়, আবার খুব যে ছোট তাও নয়। গ্রামের পাশ দিয়ে তীর তীর করে বয়ে যাচ্ছে এক ফালি ছোট্ট নদী। গ্রামবাসীদের মধ্যে অনেকটা অংশই নদীতে মাছ ধরে। অনেকে নৌকা নিয়ে নদী পারাপারের কাজও করে। নদীর ওপরে কোনো সেতু এখনো অবধি তৈরি হয়নি। শোনা যায় পরের নির্বাচনের আগে হয়তো হতে পারে। অন্তত মন্ত্রী মশাই তো তাই বলেন প্রত্যেকবার ভোটের আগে। ভোট মিটলেও সেতুর নামগন্ধ দেখা যায় না। গ্রামে যারা নৌকায় যাত্রী পারাপার করে তাদের মধ্যে একজন হলো মহেশ। স্থানীয়রা বলে মহেশ মাঝি। গ্রামের মধ্যেই বাঁশবাগানে ঘেরা তার ছোট্ট একটা মাটির বাড়ি। সে বাড়ির অবস্থা অথৈবচ। কতকাল তার চালে নতুন খড় পড়েনি। ঝিট চালটাও অনেককাল হলো দেহ রেখেছে। বৃষ্টির তোড়ে মাটির দেওয়াল গলে পড়ছে ক্রমশ। মহেশ বোঝে ঘরখানা এবারে না সারালেই নয়, কিন্তু হাতে সেরকম টাকাও নেই। মহেশের বউটার খুব শরীর খারাপ। বাড়িতে ডাক্তার এসেছে। ডাক্তার মানে পাশের গায়ের হাতুড়ে ডাক্তার ফণি। হাতুড়ে হলেও ফণি ডাক্তারই এদিককার আর 5টা গায়ের ভরসা। বিপদে আপদে কাজে আসেন। খুব দরিদ্র রোগীদের ফিজও নেন না। আর বেশি কথা বাড়াবো না। ওই দেখা যাচ্ছে মহেশের বাড়ি। বাঁশবাগানের অতন্দ্র পাহাড়ের মাঝে ছোট্ট মাটির বাড়িটা দাঁড়িয়ে আছে। ওই তো ডান দিকের ওই ঘরটায় কেউ আছে বলে মনে হচ্ছে। হ্যারিকেনের সোনালি আলো দেখা যাচ্ছে এখান থেকেও। কেউ কথা বলছে মনে হচ্ছে। চলুন তো ওই জানলাটা দিয়ে ঘরের ভেতরে একবার চোখ রাখি। মহেশ, আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার বউয়ের শরীর কিন্তু আরো খারাপ হচ্ছে। এখনো যদি চিকিৎসার ব্যবস্থা না করো তাহলে কিন্তু আর বাঁচবে না। না না ডাক্তারবাবু, এরকম বলবেন না। আপনি চেষ্টা করুন, দেখবেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখো, আমি তো অনেক দিন ধরেই অনেক রকমভাবে চেষ্টা করছি। আজ প্রায় 1 বছর ধরে তোমার স্ত্রীর স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না। এরকমভাবে আর কতদিন চলবে বলো? প্রয়োজনীয় চিকিৎসাটুকু তো লাগবে রোগ সারাতে। কতবার তোমায় বলছি শহরে গিয়ে ওর চিকিৎসা করাও। তুমি বাপু কোনো কথাই কানে তুলছো না আমার। আমি কি করব বলো এবার? শহরে যেতে তো অনেক টাকা লাগবে। আমাদের অত টাকা কোথায়? সেই টাকা তো তোমাকেই জোগাড় করতে হবে। আমার পক্ষে যতটা করা যায় করেছি। ফিস তো তোমার কাছ থেকে নিই না, কিন্তু এবার আমি হাত তুলে দিচ্ছি। আমার আর সত্যি কিছু করার নেই মহেশ। মহেশ মাথা নিচু করে চোখের জল লুকিয়ে ফেলল। সত্যি তো, ওর স্ত্রীর জন্য কী বা করেছে।
বিয়ে করে এসে থেকে মেয়েটা কেবল কষ্টই করে যাচ্ছে। সেই কোন ছোটবেলায় সে একরত্থের এই ডাগর বউকে ঘরে নিয়ে এসেছিল। ওর মা এক প্রকার জোর করেই ওদের বিয়ে দিয়েছিল। মহেশ একবার মাকে বলেছিল, মা, আমাদেরই তো খাওয়ার টাকা নাই, এই মুহূর্তে আর একটা মেয়েকে বাড়িতে আনা কি ঠিক হবে? মা বলেছিল, তোর বোনের বিয়ে দিতে হবে। তোর বউয়ের বাড়ি থেকে যা জিনিসপত্র পাবো তাই তোর বোনকে বিয়েতে দিয়ে দেব। অনেক কষ্ট করে তোর বোনের জন্য একটা ভালো বাড়ির সম্বন্ধ পেয়েছি। এখন তোর বিয়েটা না হলে তোর বোনের বিয়েটাও তো আটকে যাবে। তোর বাপের অসুস্থতার জন্য আমার সমস্ত গয়না বেচা হয়ে গেছে। এখন এই বাড়িতে একটা সোনার কুঁচিও নেই। তুই এই বিয়েটা না করলে কি করে তোর বোনের বিয়েটা দেব বলতো? তুই আর ব্যাগরা দিস না বাপ, বিয়েটা করে নে। মহেশ মায়ের কথা মতোই বিয়ে করেছিল মিনাকে। মায়ের কথা মতো ওর স্ত্রী মিনা নিজের সমস্ত জিনিসপত্র ওর ননদের হাতে তুলে দিয়েছিল। কিন্তু পোড়া কপাল, মিনার ননদ শ্যামলী বিয়ের 2 মাসের মধ্যেই বিধবা হলো। ওকে শ্বশুর বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হলো বাপের বাড়িতে। কিন্তু 2 হাত ভরে নিয়ে যাওয়া মেয়েটি খালি হাতেই বাড়ি ফিরল। এই অতর্কিত আঘাতে মহেশের মাও মারা গেল। মহেশের বাড়িতে রয়ে গেল স্ত্রী আর বিধবা বোন। মহেশ সামান্য একজন মাঝি। তার রোজগারে সচ্ছলতা না থাকলেও পরিবারে সুখের কোনো কমতি ছিল না। অন্যান্য মাঝিরা যা করে, মানে প্রতি রাতে ভাটিখানায় যাওয়া, দুপত্তর গিলে এসে বউয়ের গায়ে হাত তোলা, সংসারে অশান্তি করা, এরকম কোনো স্বভাবই মহেশের ছিল না। তাই পরিবারটা একেবারে খেয়ে হলেও শান্তিতে ছিল। কিন্তু এরই মাঝে বিপদ আসলো। মিনা এক কঠিন রোগে আক্রান্ত হলো। ফণি ডাক্তার গত 1 বছর ধরে মিনাকে সুস্থ করবার চেষ্টা করছেন, কিন্তু বারে বারে ব্যর্থ হচ্ছেন। মিনার অসুস্থতাও দিন দিন বাড়ছে। ফণি ডাক্তার প্রত্যেকবারই মিনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন, কিন্তু এবারে তিনি হাত তুলে নিচ্ছেন। আজও অবস্থা বাড়াবাড়ির দিকে গেল। মহেশ তাকে নিয়ে এলো। তিনি মহেশকে বকছেন, তোমাকে কতবার বলছি মহেশ, শহর থেকে ওষুধ আনতে হবে। কিন্তু ওষুধ আনবার যে টাকা নেই ডাক্তারবাবু। আপনি তো জানেন আমি সামান্য মাঝি, কত টাকাই বা রোজগার করি। শহরের অত দামি দামি ওষুধ খাওয়ানোর কি আমার মুরদ আছে? তা বলি, কাঠ কেনার মুরদ আছে তো? কি কাঠ ডাক্তারবাবু? চিতার কাঠ। সীতার কাঠে কি হবে ডাক্তারবাবু? ওই কাঠ জোগাড় করে বউকে চিতায় তুলতে হবে তো। এ কি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ হ্যাঁ, যা বলেছি ঠিকই বলেছি। বলছি না আমি যতটা পেরেছি এই 1 বছরে করেছি, কিন্তু এবার যদি ওকে সুস্থ করতে হয় তাহলে তো ভালো ট্রিটমেন্ট লাগবেই। হয় তোমার বউকে নিয়ে শহরে যাও, আর না হয় শহর থেকে ওষুধ আনার ব্যবস্থা করো। আচ্ছা, সব মিলিয়ে কত টাকা লাগবে ডাক্তারবাবু? তা ধর 1000 খানেক টাকার মতো তো লাগবেই। এত টাকা? এত টাকা তো আমি 1 মাস নৌকা চালিয়েও জোগাড় করতে পারবো না। না না, 1 মাস সময়ও তোর হাতে নেই মহেশ। এই টাকাটা তোকে 3-4 দিনের মধ্যেই জোগাড় করতে হবে। এর বেশি হলে রোগীর পেটে যদি ওষুধ না পড়ে তাহলে তো আর বাঁচার কোনো উপায় নেই। কথা শেষ করে ডাক্তারবাবু চলে গেলেন। শয্যাশায়ী স্ত্রীর দিকে তাকিয়ে মহেশের চোখে জল এলো। তার চোখে ভেসে উঠল মিনার সাথে তার প্রথম দেখার কথা। বিয়ের আগে মিনাকে মহেশ যখন দেখতে গেছিল, মুগ্ধ চোখে মহেশ দেখেছিল উজ্জ্বল পান পাতার মতো আনত মুখে মিনা জল খাবার নিয়ে ঘরে ঢুকেছিল। চোখে তার সচ্ছল দৃষ্টি,
ঠোঁটের কোণে চিলতে হাসি, তেল চপচপে চুলে সাদা কোনো প্রকার সুগন্ধি ফুল আর পরনে মার দেওয়া ডুরে শাড়ি। সেদিনের সেই মিনার সঙ্গে আজকের রোগক্লিষ্ট এই মিনার কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। এখন মিনার শরীর ভেঙেছে, চোখের তলায় কালি পড়েছে, শরীর জুড়ে কালো ছোপ ছোপ দাগ, হাসিবিহীন মুখ, অসাড় দৃষ্টি নিয়ে বিছানায় পড়ে থাকে মিনা। একবারের জন্য দেখলে মনে হবে ও শরীর আর বিছানার চাদরের মধ্যে কোনো বিভেদ নেই। মহেশ মিনার পাশে বসে ওর হাতটা ধরে বলল, তুমি চিন্তা করো না, আমি ঠিক তোমার জন্য টাকার ব্যবস্থা করব। মিনার দু চোখ বেয়ে জল পড়ল, কিন্তু ওর মুখ থেকে কোনো কথা বেরোলো না। মহেশের বোন শ্যামলী দাদার পাশে এসে বলল, বৌদির এই অবস্থা যে আর চোখে দেখা যাচ্ছে না দাদা। এখনো যদি বৌদির চিকিৎসার একটা ব্যবস্থা না করা হয় তাহলে তো ওকে আর। বলিস নে বোন, বলিস নে, ও কথা মুখেও আনিস নে। তুই তো সব দেখতে পাচ্ছিস আমি কত চেষ্টা করছি। তোর বৌদি না বাঁচলে আমিও যে আর বাঁচবো না। দাদা, এখন ভেঙে পড়লে চলবে না, আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর কি ব্যবস্থা করবো বলতো? হ্যাঁ, প্রাণহরি বাবুর তো সুদের ব্যবসা, তার কাছে টাকা ধার চাইলে তিনি কি দেবেন না? দীর্ঘশ্বাস ফেলে মহেশ বলল, এমনিতেই 2 মাস আগে ওনার কাছ থেকে মিনার চিকিৎসার জন্য টাকা ধার নিয়েছি। সুদ সমেত সেটা ফেরত না দিলে আর ধার দেবেন না বলেছেন। তাহলে বৌদির বাপের বাড়ির লোকেদের একবার জানালে হয় না? যবে থেকে বৌদির বিয়ে হয়েছে তারা তো বৌদির খোঁজও নিতে আসেনি। মিনার বাবারে বলে কোনো লাভ নাই। মিনার পরে আরো 4 জন বোন আছে। এখন আমার শ্বশুর মশাইয়ের মাথায় বাকি মেয়েদের বিয়ের চিন্তা রয়েছে, তাই বড় মেয়ে মৃত্যু সজ্জায় বলে তিনি আর কিছুই উজাড় করে দিতে পারবেন না। তবে কি বৌদিকে এরম ভাবে ফেলে রাখবে দাদা? না রে, তা তো আর হয় না। দেখছি যদি কিছু ব্যবস্থা করা যায়। কি ব্যবস্থা করবে তুমি? সারাটা দিন তো আর নৌকো নিয়ে ঘাটে বসে থাকতে পারবে না। তাই করতে হবে, দরকার হলে রাতেও বসে থাকবো। তুমি রাতে নৌকা বাইতে যাবে? বেশি রাতের দিকে আমাদের নিশুতিপুরের স্টেশনে হাওড়া থেকে একটা ট্রেন এসে থামে। যারা কলকাতা বা হাওড়ার দিকে কাজ করে বা ব্যবসা করে তারা ওই ট্রেনে বাড়ি ফেরে। যদিও খুব কম যাত্রী নামে, কিন্তু রাত্রিবেলা নৌকায় বেশি ভাড়া দিয়ে হলেও তারা নদী পারাপার করতে চায়। ব্যবসাদাররা তো আবার কলকাতা থেকে মাল কিনে নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য। তার জন্য ভালো বকশিস দেয় মাল পারাপার করে দিলে। আর রাতে তো নদীঘাটে খুব বেশি নৌকা থাকে না, কাজেই আমি গেলে অনেক যাত্রী পাবো। এখন এভাবে টাকা জোগাড় করতে হবে রে বোন, এটা ছাড়া আর কোনো গতি দেখি না। কিন্তু এতেও তো সময় লাগবে দাদা, আমাদের যে 2 দিনের মধ্যে টাকার জোগাড় করতে হবে। কবে কি হবে সেটা ভেবে বসে থাকলে চলবে না। ঠাকুরের নাম নিয়ে আজ থেকেই রাতে ঘাটে যাব। ঠিক আছে দাদা, তাই করো। রাতের বেলাটা তুই একা তোর বৌদিকে সামাল দিতে পারবি তো? খুব পারবো দাদা, তুমি চিন্তা করো না। এমন সময় দরজায় হঠাৎ কড়া নাড়ার শব্দ হলো। এই ভর সন্ধ্যেবেলায় ওদের দুয়ারে আবার কার আগমন ঘটল? হ্যারিকেনটা একটু উস্কে দিয়ে শ্যামলী বলল, দাঁড়াও দাদা, আমি দেখছি। শ্যামলী উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রাণহরি বাবুর লেঠেল। ওকে দেখে মহেশ ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তবে কি প্রাণহরি বাবু ওর টাকা ফেরত না দেওয়ার জন্য বাড়িতে লেঠেল পাঠিয়েছেন? এই যে মহেশ, তোকে বাবু ডাকছেন, এক্ষুনি যেতে হবে যে। মহেশ কম্পিত স্বরে বলল, কিন্তু কেন? সেটু আমি কি করে জানবো? আমায় তিনি পাঠিয়েছেন তোকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এখনই চল আমার সঙ্গে। অতিরিক্ত কথা না বাড়িয়ে
মহেশ ভগবানের নাম নিতে নিতে প্রাণহরি বাবুর বাড়ির পথ চলল। প্রাণহরি দাস রাসভারী জাঁতরেল নিষ্ঠুর প্রকৃতির মানুষ। মানুষের বিপদে তিনি মানুষের পাশে দাঁড়ানোর নামে অতিরিক্ত সুদে ঋণ দেন। সময় মতো ঋণ শোধ করতে না পারলে তার চণ্ডাল রূপও গ্রামের সকলেই দেখেছে। মহেশ ঋণ নেওয়ার সময় বলেছিল সে 1 সপ্তাহ পরেই টাকা ফিরিয়ে দেবে, কিন্তু তা না করে 2 মাস প্রাণহরি বাবুর বাড়ির ধার কাছেও আসেনি। মহেশ জানে তার অন্যায় হয়েছে, কিন্তু ওর যে কিছু করারও ছিল না। খাওয়ারই টাকা নিয়ে যার সে প্রাণহরি বাবুকে কিভাবে টাকা ফেরত দেবে? প্রাণহরি বাবুর বাড়িতে প্রবেশ করে মহেশ আস্তে আস্তে তার বসার ঘরে পৌঁছালো। প্রাণহরি বাবু গদিতে বসে গুড়গুড় গুড়গুড় করে তামাক খাচ্ছিলেন। মহেশকে ঘরে ঢুকতে দেখে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, মহেশ, কি ব্যাপার? তুই 2 মাস আগে বলে গেলি যে 7 দিন পর আসবি টাকা নিয়ে, তারপর তো আর এলি না। মহেশ কাতর স্বরে বলল, বাবু, আমায় ক্ষমা করে দেন, আমি টাকা জোগাড় করতে পারিনি। ওসব তো আমি শুনবো না। টাকা যখন সময় মতো ফেরত দিসনি, তখন আরো বেশি সুদে তোকে আসল ফেরত দিতে হবে। আমার ব্যবসায় এই নিয়মই সকলের জন্য বরাদ্দ করা আছে। হ্যাঁ, মহেশ প্রাণহরি বাবুর পায়ে ঝাঁপিয়ে পড়ল। বাবু, বাবু, আমি মারা পড়বো বাবু। আমার গিন্নির এখন যায় তখন যায় অবস্থা। আপনি আমার সাথে এরম করবেন না বাবু, দোহাই আপনার। আমায় আর কটা দিন সময় দিন, আমি আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে যাবো বাবু, সমস্ত টাকা। তা কতদিনে ফেরত দিতে পারবি? মহেশের কাছে এই প্রশ্নের উত্তর ছিল না। ও হাত জোর করে করুণ দৃষ্টিতে প্রাণহরি বাবুর দিকে তাকিয়ে চোখের জল মুছল। প্রাণহরি বাবু পানের বাঁটা থেকে একটা পান বের করে মুখে গুজে দিয়ে বললেন, 3 দিনের মধ্যে যদি তুই আমার টাকা ফেরত না দিস, তাহলে তোর ওই নৌকো আমি বাজেয়াপ্ত করবো। কি বলছেন বাবু? 3 দিনের মধ্যে আমি অতগুলো টাকা কি করে ফেরত দেবো আপনারে? টাকা নেওয়ার আগে মনে ছিল না? এখন আমি কিছু জানি না। নয় আমার টাকা ফেরত দিবি, না হয় আমার লোকেরা গিয়ে তোর নৌকো নিয়ে আসবে। হ্যাঁ, চৈত্র মাস বিদায় জানাবে এই 10 দিনের মধ্যে। এই সময় কয়েকদিন ধরেই সন্ধ্যের পর থেকে বাতাস ঠান্ডা হয়ে আসছে। মাঝে মাঝে আগমন হচ্ছে ঝোড়ো হাওয়ার। বটঠাকুরের ফাঁকা মাঠের ওপর দিয়ে ধাবিত বাতাস মাঠের সমস্ত ধুলো উড়িয়ে নিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্তে প্রবাহিত হয়ে থাকে। আকাশের রং গাঢ় হয়ে আসে। মনে হয় এই কিছুক্ষণের মধ্যেই আকাশ ভেঙে শুরু হবে জলবর্ষণ। কিন্তু এতদিনেও বৃষ্টির দেখা পাওয়া যায়নি। রাতের বেলা এমনিতে মহেশ কোনোদিন নৌকা বাইতে যায় না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতে আর কাজ করতে তার ইচ্ছা হয় না। মহেশের এক মাঝি বন্ধু বলেছিল, রাতের দিকে আমাদের নিশুতপুর স্টেশনে শেষ ট্রেন থেকে মাঝে মাঝে বেশ কয়েকজন যাত্রী নামে রে মহেশ। অত রাতে তাদের তো ওপারে যাওয়ার কোনো উপায় থাকে না, নৌকাও কম থাকে। তাই সেই সব অসহায় যাত্রীদের থেকে অনেক বেশি টাকা আদায়ও করা যায়। মহেশকে আজ সেই কথা মাথায় রেখেই যেতে হচ্ছে ঘাটে। বেরোবার মুখে শ্যামলী একবার যেন ক্ষীণ স্বরে আপত্তি করে বলেছিল, আকাশ দেখে মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। আজ কি যাওয়ার দরকার আছে দাদা? মহেশ কথাটা শুনেও শোনেনি। আসলে অভাব অনাটনের সংসারে প্রতিদিনই দুর্যোগ লেগেই থাকে। এই সামান্য প্রাকৃতিক দুর্যোগ তার আর কি বা ক্ষতি করবে? বাড়ি থেকে বেরিয়ে এক হাতে হ্যারিকেন আর এক হাতে বইটা নিয়ে ঠুকঠুক করতে করতে হেঁটে চলল গ্রামের কাঁচা রাস্তা দিয়ে। রাতে ভিতে রাস্তায় সাপ খুব থাকলে
বৈঠারির ঠুকঠাক আওয়াজে রাস্তা থেকে সরে যাবে। এই পথে হেঁটে গিয়ে একটা ছোট্ট জঙ্গল মতো জায়গা পার করলেই পূর্বে কাজলা দিঘি। সেই নদীর ঘাটেই বাঁধা আছে মহেশের নৌকা। নৌকাটা আসলে মহেশের নয়, ওটা ছিল মহেশের বাবার। তিনিও মাঝি ছিলেন। এই নৌকাটা ছিল তার প্রাণের চেয়েও বেশি। ভালোবেসে তিনি নৌকাটার নাম দিয়েছিলেন রাজা। নৌকার গায়ে তিনি বড় বড় করে সেই নাম খোদাই করেও রেখেছিলেন। মহেশের বাবা মাঝে মাঝে বলতেন, ঝড় বৃষ্টিতে এই নৌকা বহুবার তার প্রাণ বাঁচিয়েছে। এই নৌকা হাজার অসুবিধা হলেও তিনি হাতছাড়া করেননি। মহেশের মনে আছে, ছোটবেলায় ওর বাবা ওকে আর ওর বোনকে নিয়ে মাঝে মাঝে নৌকায় করে ঘুরতে নিয়ে যেতেন। এই নৌকায় চড়েই মহেশ হরিশপুর গ্রামে যেত তার মামার বাড়িতে। বাবার মৃত্যুর পর এই নৌকা মহেশ খুব যত্ন করে রেখেছিল। ওর কাছেও এই নৌকা খুব প্রিয় ছিল। কিন্তু যদি এই 3 দিনের মধ্যে টাকার ব্যবস্থা না করা হয়, তাহলে এই নৌকা ওকে সারা জীবনের মতো প্রাণহরি বাবুর হাতে তুলে দিতে হবে। তাও কি ওই বদমাস লোকটা ওকে ওই নৌকার বিনিময়ে সঠিক দাম দেবে? এইসব ভাবতে ভাবতে মহেশ জঙ্গলের কাছাকাছি চলে এলো। জঙ্গলের মাঝে সরু একটা পায়ে চলা পথ। আনমনে মহেশ সেই পথ ধরল। জঙ্গলে ঢোকার মুখেই উত্তর দিক থেকে বয়ে আসা একরাশ ঠান্ডা হাওয়া। হঠাৎ তাপমাত্রা হ্রাস পেয়ে শক্তিশালী বাতাস বইতে শুরু করেছে দেখেই মহেশ মনে মনে আন্দাজ করল ঝড় বৃষ্টি আসন্ন। কিন্তু এখন বাড়ি ফিরে যাওয়ার চেয়ে নদীঘাটে পৌঁছানোই সহজ হবে। এই ভেবে মহেশ প্রবেশ করল জঙ্গলে। অগভীর ক্ষুদ্র জঙ্গলের গাছগুলো বাতাসের প্রবাহে দুলতে শুরু করেছে। ঈশান কোণে জমা হওয়া কয়লা কালো মেঘ আভাস দিচ্ছে আসন্ন ঝড়ের। মহেশ তাড়াতাড়ি হেঁটে চলল। বজ্রপাতের নীল আলো ঝলকে ঝলকে উঠছে মাঝে মাঝে। তার পরের মুহূর্তেই কান ফাটা বজ্রপাতের শব্দে জঙ্গল কেঁপে উঠছে। কিন্তু থামলে চলবে না। বিদ্যুতের আলোর ঝলকে ওর চোখ ধাঁধিয়ে গেল। পথের খানাখন্দে বারবার পা পড়ে যাচ্ছে ওর, তবুও সে হোঁচট খেতে খেতে এগিয়ে চলল। এমন সময় এক বিপদ হঠাৎ করে ওর সামনে এলো। একটা বড় সড়ো গর্তে জল জমে যাওয়ায় মহেশ অসাবধানতা বশত সেখানে পা ফেলতেই হুড়মুড় করে মুখ থুবড়ে মাটিতে পড়ল। এমন সময় সামনের গাছে বজ্রপাত হওয়ার দরুন মহেশের চোখের সামনে সেই গাছ ভেঙে ধেয়ে এলো ওর দিকে। আসন্ন বিপদকে দেখে মহেশ দু চোখ বন্ধ করে আর্তনাদ করে উঠল। গাছটা ভেঙে পড়ল মহেশের মাথার ওপর। বৃষ্টি থেমেছে। বাতাস বইলেও তার দাপট এখন নেই বললেই চলে। আকাশ বাতাস এখনো যেন সম্পূর্ণ নীরব। কতক্ষণ পরে যে মহেশ মাটি থেকে উঠে দাঁড়ালো তা নিজেও জানে না। সে সবিস্ময়ে দেখল মাথার উপর গগনচুম্বী চাঁদ উঠেছে। মহেশ নিজের মাথায় ও মুখে হাত দিয়ে সামান্য পিচ্ছিল তরল অনুভব করল। দেখল সেটা রক্ত। হবেই তো, কত মোটা গাছ। এরকম একটা গাছ কারোর ঘাড়ের উপরে পড়লে সে তো মরেই যাবে। তাও ভাগ্য ভালো মহেশের, এরপর উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে পারছে। মহেশ মনে মনে বলল, না না, থেমে গেলেই হবে না। শেষ রাতের ট্রেন এতক্ষণে এসে গেছে কিনা কে জানে। একবার ঘাটে যেতেই হবে আমায়। হ্যাঁ, যেতেই হবে। মহেশ নিজের কোমরের কাপড়টা মাথায় মুড়িয়ে অনেকটা ঘোমটার মতো করে পড়ে নিজের ক্ষতস্থান আড়াল করে এগিয়ে চলল ঘাটের দিকে। গাছের পাতার ফাঁক দিয়ে সাদা চাঁদের রূপলি জ্যোৎস্না এসে পড়ছে জঙ্গলের মধ্যে। মহেশের পথ আলোকিত। দূরে কোথাও শিয়াল ডেকে উঠল। নদীর কাছে এসে মহেশ দেখল ঘাটে কোনো মাঝি নেই, কেবল কিছু নৌকা বাঁধা। মহেশের বোধ হলো হয়তো অনেক আগেই ট্রেন এসে চলে গেছে।
তাই জন্য এখন আর কোনো যাত্রীর দেখা পাওয়া হয়তো সম্ভব নয়। তবুও কিছুক্ষণ সে অপেক্ষা করার জন্য নিজের নৌকায় উঠে বসে রইল। এমন সময় মহেশের পেছন থেকে একটা অদ্ভুত অথচ জোরালো কণ্ঠস্বর ভেসে এলো। তুমি কি এই নৌকার মাঝি? মহেশ চমকে পেছন ফিরে তাকালো। দেখল নৌকার মধ্যে ছইয়ের ভেতরে বসে আছে একটা অন্ধকার ছায়ামূর্তি। তার চোখ মুখ দেখা যাচ্ছে না, কেবল শরীরের গঠন দেখা যাচ্ছে। মহেশ তাড়াতাড়ি মুখের কাপড়টা টেনে মুখটাকে আড়াল করল। ছায়ামূর্তির এই আচমকা প্রশ্ন শুনে সে থতমত খেয়ে প্রশ্ন করল, হ্যাঁ, কে আপনি? হ্যাঁ? ছায়ামূর্তি হেসে বলল, পরিচয় আমার একটা আছে ঠিকই, কিন্তু সেটা বলতে আর ইচ্ছে করছে না। তার চেয়ে কাজের কথাটাই বলি। তুমি যদি আমাকে ওই পারে পৌঁছে দাও, তাহলে আমি তোমায় অনেক টাকা ভাড়া দেব। আমার কাছে যত টাকা আছে সব তোমায় দিয়ে দেবো। মহেশ উত্তেজিত হয়ে বলল, সত্যি? আপনি সত্যি বলছেন? হ্যাঁ? এই কিছুকাল আগে অবধি আমিও মিথ্যে কথা বলতে পারতাম, কিন্তু এখন আমি আর মিথ্যে কথা বলতে পারি না। মহেশ অবাক হয়ে বলল, মানে? একটা সময় পর মানুষ আর মানুষ থাকে না, তখন শুধুই রয়ে যায় তার নিরাকার আত্মা। মানুষ মিথ্যে কথা বললেও আত্মা কখনো মিথ্যে কথা বলতে পারে না। মহেশের গলা শুকিয়ে এলো। লোকটা এরকম ভাবে কথা বলছে কেন? কিন্তু লোকটা যে বলল ওকে অনেক টাকা দেবে, সুতরাং যাই বলুক মহেশকে সহ্য করতেই হবে। মহেশ জিজ্ঞাসা করল, কোন গ্রামে যাবেন বাবু? শীতলপুর না হরিশপুর? কোন গ্রামটা তুলনামূলক একটু দূরে, মানে নৌকায় করে যেতে একটু সময় লাগবে কোন গ্রামে? আগে বাবু, হরিশপুর যেতে একটু সময় লাগবে। নদীর বাঁক ঘুরে হেতাল গাছের ঝোপ পেরিয়ে সেদিকে যেতে হয়। তাহলে হরিশপুরেই চল, একটু বেশিক্ষণ ধরে গল্প করা যাবে তোমার সঙ্গে। আগে আমি একদম কথা বলতে চাইতাম না, জানো। আমি স্বভাবতই খুব গম্ভীর মানুষ ছিলাম, কিন্তু এখন হঠাৎ করেই যেন খুব কথা বলতে ইচ্ছে করছে। আর তো কোনো লোক নেই জীবনে, তোমাকেই না হয় একটু বিরক্ত করব। সিসি, এ কি বলছেন বাবু? বিরক্ত করার কি আছে? কথা তো আমারও বলতে ভালো লাগে। তাহলে তো ভালোই হলো। যাত্রী এবং চালক যদি বলিয়ে কইয়ে হয়, ফলে রাস্তা নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। কি বলো? মহেশ হাসল। নদীর ধারে বড় বড় হোগলা গাছের আড়াল থেকে দেখা যাচ্ছে উজ্জ্বল চাঁদটাকে। মেঘে ঢাকা পড়ে কিছুক্ষণের জন্য সে অদৃশ্য হচ্ছে, তারপর আবার মেঘের আড়াল থেকে উঁকি দিয়ে নদীর জল আলোকিত করছে। চাঁদের আলো অতীব ঠান্ডা আলো। এই আলোতে অন্ধকার খুব বেশি কাটে না, বরং ছায়াই অধিক দেখা যায়। মহেশ জলে বৈঠা ফেলে এগিয়ে চলল। নৌকা জলের মধ্যে শব্দ তুলে একটি নির্দিষ্ট দিকে ধাবিত হল। মহেশ লক্ষ্য করল লোকটা ছইয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। মনে মনে একটু ভয় পেলেও মহেশ গলার স্বর স্বাভাবিক রেখে বলল, বৃষ্টি হওয়ার পর নৌকায় বসে নদীর আশেপাশের শোভা দেখতে বেশ ভালো লাগবে। আসেন আসেন। লোকটা পুনরায় রহস্যজনকভাবে হেসে মহেশকে বলল, তোমার ভাবনা তো বেশ বড় বড় কবিদের মতো মহেশ। মহেশ চমকে ছায়ামূর্তির দিকে তাকালো। সে তো এখনো তার নাম বলেনি। তাহলে ছায়ামূর্তি জানলো কি করে যে তার নাম মহেশ? জিজ্ঞেস করল, আপনি মানে আমার নামটা কি করে, মানে? অনেক কিছুই আমাদের জেনে নিতে হয়। এক সময় আমরা প্রত্যেকেই সবকিছু জেনে নেওয়ার ক্ষমতা লাভ করি। তুমিও একদিন এই ক্ষমতা লাভ করবে, কিন্তু এত তাড়াতাড়ি নয়। তোমার সেই ক্ষমতা লাভ হতে এখনো অনেকটা সময় বাকি আছে। ছায়ামূর্তির রহস্য মাখা কথা শুনে মহেশের এবার একটু ভয় করল। সে প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল, আপনি কি শহরে থাকেন বাবু?
আগে গ্রামেই থাকতাম, তারপর বাবা শহরে পাঠিয়ে দিল পড়তে। তারপর থেকে আর কোনোদিন গ্রামে ফিরে আসা হয়নি। কিন্তু তুমি কি করে জানলে যে আমি শহরে থাকি? আপনার কথা বলার ধরন খুব পরিষ্কার। শহরের মানুষদেরই এমনতর পরিষ্কার কথা বলার ধরন হয়। তা হয় বটে, কিন্তু শহরের মানুষের মন তোমাদের মতো পরিষ্কার হয় না মহেশ। আপনি কি কোনো অফিসে চাকরি করেন? না, আমি চাকরি করি না, আমি লেখক। ও, আপনি লেখেন? আমি একটু একটু পড়তে পারি। বেশি পড়াশোনা জানলে নিশ্চয়ই আপনার গল্প পড়ি দেখতাম। শুনবে তুমি আমার গল্প? শুনবে? লোকটার উৎসাহিত কণ্ঠস্বর শুনে মহেশ আন্দাজ করল এই মুহূর্তে যদি লোকটাকে স্পষ্ট দেখা যেত তাহলে নিশ্চয়ই তার চোখে মুখে প্রবল আনন্দ খেলা করার দৃশ্যটাও সে দেখতে পেত। মহেশ বলল, হ্যাঁ শুনবো, আপনি বলেন। আমি তোমায় বরং একটা ভূতের গল্প বলি। বেশ তো, নৌকায় বসে এমন রাতে ভূতের গল্পের থেকে ভালো গল্প আর কি বা হতে পারে? শুধু সেই জন্য নয়, আমি তোমায় ভূতের গল্প শোনাতে চাই একটা অন্য কারণে। কি কারণে বাবু? কয়েকদিন আগে আমি ভূত দর্পণ নামের একটা পত্রিকায় অনেকগুলো ভূতের গল্প দিয়েছিলাম। তারা আমায় জানিয়েছিল গল্পগুলোর মধ্যে নাকি ভয়ের কোনো বাঁধন নেই। মানুষ ভূতের গল্প পড়ে ভয় পাওয়ার জন্য। আমার গল্পে নাকি ভয়ের কোনো বিষয়ই নেই। কিছু লোক তো বললো আমার দ্বারা নাকি ভূতের গল্প লেখাই সম্ভব নয়। এখন তোমাকে একটা গল্প বলে দেখতে চাই, সত্যি কি আমি ভূতের গল্পে মানুষকে ভয় পাওয়াতে পারি না? গল্প শুনে যদি তুমি ভয় পাও তাহলে ভাববো আমার কলম সার্থক হয়েছে। আর যদি তুমি ভয় না পাও তাহলে মেনে নেব যে ভূতের গল্প আমি লিখতে পারি না। তাহলে শুরু করি, কি বলো মহেশ? আজ্ঞে বাবু, আপনি শুরু করেন। শুরু করলো ছায়ামূর্তি। এই গল্পটি একটি গ্রাম্য ছেলে, যার বয়স ধরো 15 কি 16 হবে। ছেলেটির নাম ধরে নাও মহেশ। সে থাকতো নিশুতপুরের গ্রামে। ওর বাবা ভোলানাথ ছিলেন পেশায় মাঝি। বাবার সঙ্গে সঙ্গে মহেশ মাঝে মধ্যেই নৌকা করে হরিশপুর গ্রামে যেত। ওই হরিশপুর গ্রাম ছিল ওর মামার বাড়ি। মামার বাড়িতে দাদু, দিদা, মামা, মামি এদের খুব আদরের ছিল মহেশ। সেখানে একদল বন্ধুও ছিল ওর, যাদের সঙ্গে সে গ্রামের মাঠে ঘাটে ঘুরে বেড়াতো, ফল পাকুড় পারত, ঘুড়ি ওড়াতো, পুকুরে স্নান করতে যেত। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখা প্রয়োজন। যেহেতু হরিশপুরের একদিকে হিন্দু এবং অন্যদিকে মুসলমান বসতি ছিল, কাজেই সেখানে ছিল দুটো কবরস্থান। একটা ছিল মহেশের মামার বাড়ি রাস্তার গায়ে। এটা ছিল একটা পরিত্যক্ত কবরস্থান। আগে পাঁচিল দিয়ে ঘেরা থাকলেও কালের নিয়মে পাঁচিল ফাটিয়ে অশ্বত্থ গাছ মাথা চারা দিয়ে উঠেছিল। সেই কবরস্থানে বহুদিন যাবৎ কোনো মৃতদেহকে কবর দেওয়া হয়নি। গ্রামবাসীরা যে স্থানে যেতে রীতিমতো ভয় পেত, ওই এলাকার বাতাসে মৃত্যুর শীতল গন্ধ লেগে থাকতো সবসময়। সকালবেলা তবুও দু একটা লোকের আনাগোনা থাকতো, কিন্তু রাত্রিবেলা সেই অঞ্চলে বিরাজ করত পিনপতন নিস্তব্ধ। মানুষ তো দূর, কবরস্থানের কোনো গাছে একটা পাখির বাসাও ছিল। পথ চলতি কোনো কুকুর সেখানে ভুলেও ঢুকত না। তো ওই কবরস্থান নিয়ে একটা ভয়ানক গল্প প্রচলিত ছিল এলাকায়। অনেক বছর আগে হরিশপুর গ্রামের মুসলমান পাড়ায় এক মুসলিম পরিবার থাকত। সেই পরিবারে ছিল মাত্র 2 জন সদস্য, রহমান আর তার মেয়ে আমিনা। আমিনার মা মারা গিয়েছিল বহুদিন আগে। রহমান মা মরা মেয়েকে এক হাতে মানুষ করেছে। রহমান মেয়েকে ভীষণ ভালোবাসত। মেয়ের মুখ থেকে কথা মাটিতে পড়ার আগেই রহমান মেয়ের ইচ্ছে পুরো করবে। খুব সাধ করে মেয়েটির বিয়ে দিয়েছিল রহমান। আমিনার স্বামীও সেই গ্রামেরই ছেলে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই আমিনার জীবনে নেমে এলো দুর্যোগ। একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হল সে। আমিনার স্বামী ওকে ওই অবস্থায় বাবার কাছে ফেলে রেখে চলে গেল। রহমান দুঃখ পেলেও মেয়েকে সুস্থ করার জন্য দিন রাত এক করে দিল। মেয়েটি ধীরে ধীরে সুস্থ হয়েও যাচ্ছিল,
কিন্তু একদিন পুরো গ্রামে একটা খবর উঠে গেল। আমিনার স্বামী নাকি আবার একটা বিয়ে করেছে। আমিনা মনে মনে স্বামীকে খুব ভালোবাসত, তাই স্বামীর এইভাবে তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেওয়া সে সহ্য করতে পারল না। মাত্র 18 বছর বয়সে মেয়েটি গলায় কলসি বেঁধে বাড়ির পাশের পুকুরে ডুবে আত্মহত্যা করল। গ্রামবাসীরা ভেবেছিল মেয়ের মৃত্যুতে রহমান কেঁদে কেঁদে হল্লা করল, কিন্তু রহমান একেবারে শান্ত হয়ে গিয়েছে। মেয়েকে কবর দিয়ে এসে বেচারা কবরস্থানের বাইরে সেই যে বসে রইল, পাড়ার লোকেরা অনেক বুঝিয়ে সুঝিয়েও তাকে বাড়ি নিয়ে যেতে পারল না। সেই যে শোকে কাতর হয়ে যাওয়া বলে না, ঠিক সেই রকম। একদিন, দুদিন, এই করে করে প্রায় 1 মাস হয়ে গেল। রহমান সেই স্থান ছেড়ে একটুও নড়ল না, খেত না, স্নান করত। জীবনের প্রতি আর তার কোনো টানই রইল না। রহমান চুপচাপ থাকতে থাকতে আস্তে আস্তে পাগল হয়ে গেল। কবরস্থানের বাইরে বসে মেয়ের নাম ধরে মানুষটা চিৎকার করে বলতো, আমিনা রে, আমিনা, তুই জান্নাত থেকে আয় মা। তোকে ছাড়া যে তোর আম্মু খুব কষ্ট পায় রে। তোকে আমি ছোট থেকে মানুষ করলাম, আর তুই আমার কথা না ভেবে ওই হারামজাদা জামাইয়ের জন্য আমায় ছেড়ে চলে গেলি মা। এখন তোর এই বুড়া আম্মু কি করে জিন্দা তাই মারে? কোথায় গেলি মা? এগো সামনে আয় মা, এগো সামনে আয় মা, শুধু একবার। রহমান খুব ভালো মানুষ ছিল। ওর এই অবস্থায় গ্রামের লোকেদের খুব খারাপ লাগত, কিন্তু তাদেরও তো কিছু করার ছিল না। রহমানকে কবরস্থানের সামনে থেকে সরিয়ে আনার আর কোনো উপায় ছিল না। এরকম ভাবেই নিদারুণ কষ্ট যন্ত্রণা ভোগ করতে করতে মানুষটা মারা গেল। গ্রামের লোকেরা বলা বলি করলো, আরে মেয়েই বাপকে নিয়ে নিল রে। বাপের এত কষ্ট কি মেয়ে সহ্য করতে পারে? যাকে ভালোই হয়েছে। রহমান ভাইকে এত কষ্টে দেখতে মোটে ভালো লাগতো না। যে গিয়েই ভালো, বাপ মেয়ে বেহেশতে এবারে শান্তিতে থাকুক। কিন্তু বাপ আর মেয়ে বেহেশতে গেল না, রয়ে গেল এই কবরস্থান। রহমান মারা যাওয়ার মাস 2 পরে ঘটল এক বিভৎস ঘটনা। আমিনার সেই বর, যার জন্য আমিনা মারা গিয়েছিল, তার লাশটা ভেসে উঠল সেই একই পুকুরে যেখানে আমিনা গলায় কলসি বেঁধে আত্মহত্যা করেছিল। লোকজন বলা বলি করতে লাগলো, রহমতি তাকে এই পুকুরে ডুবিয়ে মেরেছে। সেই বিভৎস মৃত্যু। ফুলে ঢোল হয়ে গেছে মৃতদেহ, সাদা ফ্যাকাশে গায়ের রং, চোখ দুটো ফুলে কোটর থেকে যেন বেরিয়ে আসবে, বিকৃত মুখ, যেন খুব কষ্ট দিয়ে মারা হয়েছে তাকে। এরপর ওই কবরস্থান লোকজন এড়িয়েই চলত, এমনকি কবরও দিতে আসত। মুসলমান পাড়ার দক্ষিণ দিকে একটা পরিত্যক্ত জায়গা ছিল, সেটাকেই তারা কবরস্থান বানিয়ে নিল। সেই কবরস্থান তখন থেকেই পরিত্যক্ত। পারতপক্ষে কেউই এদিকে আসতো না, এমনকি বিড়াল কুকুর অব্দি এর আশেপাশে ঘুরে বেড়াতো না। একদিন এক যুবক পাশের গ্রাম থেকে বেশ অনেক রাতে সাইকেল নিয়ে ফিরছিল হরিশপুর গ্রামে। অন্য একটা ঘুরপথ আছে বটে, তবে ছেলেটি ক্লান্ত ছিল আর রাতও হয়েছিল বেশ, তাই সে ভাবল এই রাস্তা দিয়ে গেলে তার তাড়াতাড়ি হবে। বাড়ি ফিরে সে একটু তাড়াতাড়ি ঘুমোতে যেতে পারবে। ছেলেটা বেশ ডাকাবুকু ছিল। কলকাতায় গিয়ে কেমিস্ট্রিতে অনার্স করেছিল কিনা, তার বিজ্ঞান মনস্ক মন ভূত প্রেতকে উৎখারে উড়িয়ে দিয়েছে। কিন্তু হলে কি হবে, এটা তো আর কলকাতার পরিবেশ নয়, এ হলো হরিশপুর, একেবারে অজ পাড়াগার। এখানে কলকাতার নিয়ম খাটবে কেন? তো সেদিন কি হলো,
রাত তখন বেশ গভীর, পূর্ণিমার আলোয় দৌত চরাচর। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সে হাসির শব্দ শুনতে পেল, একটা পুরুষ কণ্ঠ ও একটা নারী কণ্ঠ। তাদের মধ্যে ফিস ফিস করে কথাবার্তা চলছে এবং মাঝে মধ্যেই দমকা হাওয়ার মতো ভেসে আসছে দুজনের হাসির শব্দ। ছেলেটা সন্দেহ হতে সে নিজের হাতের টর্চটা জ্বালিয়ে কবরের স্থানে প্রবেশ করল। ছেলেটার যে সাহস ছিল তা আগেই বলেছি। সে ভেবেছিল কেউ কোনো রকম নোংরামি করার জন্য হয়তো রাত বিরেতে কবরস্থানে ঢুকেছে, কিন্তু সে যা দেখল তা দেখে তার পিঠের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা বরফ কুচি নেমে গেল। লোকটার হাতের টর্চের আলোয় দেখা গেল আমিনার কবরের সামনে তার দিকে পেছন ফিরে বসে আছে রহমান, আর রহমানের সামনে একটা লম্বা গাছের ডালে বসে পা দোলাচ্ছে আমিনা। তারাই এখানে এতক্ষণ গল্প করছিল। তাদেরই গলা শুনে লোকটা কবরের স্থানে ঢুকেছিল। লোকটার টর্চের আলোয় আমিনা বিরক্ত হয়ে লোকটার দিকে তাকালো। মণিহীন চোখ, কলায় দড়ির দাগ নীল হয়ে উঠেছে। ভয়ানক কণ্ঠে আমিনা বলে উঠল, আব্বু, এটা কে? দেখো তো। রহমান পেছনে ঘুরে দেখল। রহমানের চোখের দৃষ্টিও ঘোলাটে, মুখটা অ্যামিনিয়া রোগীর মতো সাদা হয়ে গেছে। সেই লোকটাকে দেখে রহমান চিৎকার করে বলল, একটু কেটে হারাম দাদা, বেরো এখান থেকে। আমাদের বাপ বেটির মাঝখানে বিরক্ত করতে এসেছিস? লোকটা ভয় পড়ি কি মরি করে ছুটতে লাগলো। সাইকেল পড়ে রইল কবরস্থানের বাইরেই। মাঠঘাট পেরিয়ে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে পীরের মাজারের কাছে এসে লোকটা জ্ঞান হারালো। পরদিন সকালে জ্ঞান ফিরতে সে গ্রামের প্রত্যেককে এই কথা জানালো। এসব রাষ্ট্র হতে বেশি সময় লাগে না। এরপর থেকে বহুদিন যাবৎ গ্রামবাসীরা লক্ষ্য করেছে ওই কবরস্থান থেকে রহমান আর ওর মেয়ের হাসির শব্দ ভেসে আসে। কেউ কেউ ওদের ফিসফিস করে কথা বলার শব্দও পেয়েছে। মহেশ নিজেও এই সকল ঘটনার কথা শুনেছে, কিন্তু বিশ্বাস করেনি। এসব শুনলেই সে হাসত। এই ছোট বয়সেও সে এগুলিকে বলতো বুজরুকি। তার অনেক দিনের ইচ্ছে ছিল রাত্রিবেলা ওই কবরস্থানে হানা দেওয়া। বন্ধুদের দলে ওই ছিল সব থেকে বেশি সাহসী, কিন্তু ওর ভীতু বন্ধুরা কিছুতেই ওখানে যেতে চাইতো না। অগত্যা মহেশ একদিন ঠিক করলো রাত্রিবেলা সে একাই যাবে। মহেশের কথা শুনে ওর বন্ধুরা ওকে বারংবার বারণ করল। বলল ও মামা বাড়ি আসার আগে মহেশের মামাও নাকি ওদের হাসির শব্দ শুনতে পেয়েছে। ওখানে গেলে সে আর ফিরে আসতে পারবে না। কিন্তু কাকস্য পরিবেদনা। বন্ধুদের এত বোঝানোতেও ফল হলো না। উল্টে মহেশের কবরখানা অভিযানের জেদ আরও বেড়ে গেল। সে জেদি প্রকৃতির ছেলে। যা কিছু কাজ করবে ভেবে থাকে তাহলে ওই কাজ ও করেই ছাড়বে। বন্ধুদের অনেক বোঝানোর পরও মহেশ নিজের সিদ্ধান্তে অটল ছিল। সেদিন ছিল অমাবস্যার রাত। সবাই ঘুমিয়ে পড়লে মহেশ ধীরে ধীরে উঠে বসল। তারপর অতি সাবধানে পা টিপে টিপে বাইরে বের হলো। হাতে একটা টর্চ নিয়ে সে কবরস্থানের রাস্তা ধরল। মৃদুমন্দ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। এ হাওয়া বৃষ্টির আগের পূর্বাভাস দিচ্ছে। অমাবস্যার নিশুতি রাত। এদিকের রাস্তায় এখন সেরকম কেউ আসে না বলেই হয়তো রাস্তায় আবার ঘাস আগাছা জন্মেছে। সে ধীরে ধীরে হাঁটছে, চারিদিক নিঃশব্দ। একমাত্র তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, হাওয়াই চটির ফটফট শব্দ, আর তার থেকে দু একটা শেয়াল কুকুরের ডাকও শোনা যাচ্ছে। মোল্লা পুকুরের পাড় ঘেঁষে রাস্তাটা চলে গেছে কবরখানার দিকে। দিনের বেলা এখন থেকেই দেখা যায় জায়গাটা। মহেশ টর্চ ফেলে দেখল, ওই তো দেখা যাচ্ছে কবরখানার ধ্বংসপ্রাপ্ত পাঁচিলটা। তার মাঝে মাথাচাড়া দিয়ে উঠেছে অশ্বত্থ গাছ।
গাছটার আশেপাশে আসতেই মহেশ বুঝতে পারল এতক্ষণে তার সাহসে একটু হলেও ঘুম ধরেছে। বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পিটছে। এখানে বাতাস অন্যরকম, যেন গা ভারী করে দিচ্ছে। যেটুকু সাহস ছিল সেইটুকু সঞ্চয় করে আবার সে আগাছা ডেঙিয়ে ঢুকে পড়ল কবরস্থানের ভেতরে। অনেকক্ষণ ধরে টর্চের আলো ঘুরিয়ে ফিরিয়ে কবরস্থানে ঘুরে বেড়ালো, কিন্তু ভয় পাওয়ার মতো কিছুই আবিষ্কার করতে পারল না। না, আর দেরি করা উচিত হবে না, ওর কাজ শেষ হয়েছে। ভূত বলে যে কিছুই নেই সেটাও প্রমাণ করেছে। ভূত আসলে একটা অনুভূতি। মনের ভেতরেই ভূত, প্রেত, দৈত্যী, দানব এদের বাস। বাইরে তাদের কোনো অস্তিত্ব নেই, কোনো কালে ছিলও না। বুকের চাপটাও কমেছে তার। কালো যখন বন্ধুদেরকে আজকের রাতের কথা বলবে, তারা তখন ওকে কতই না বাহবা দেবে। এটা ভাবতেই গর্বে তার বুকটা ফুলে উঠল। মহেশ এবার ফেরার জন্য মনস্থির করল। এমন সময় সহসা ঝড় উঠল, সাথে বিদ্যুৎ গর্জন। আলোর ছুরি আকাশটাকে ফালা ফালা করে দিতে লাগলো, সাথে ঠান্ডা হাওয়া, শুকনো পাতা, বালি এগুলো উড়তে লাগলো, এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঝেঁপে নামলো বৃষ্টি। মহেশ আচমকাই বর্ষণে কি করবে ভেবে পেল না। তারপর সেই অসত্য গাছটার নিচে আশ্রয় নেবে বলে এগিয়ে গেল। এমন সময় ওর কানে ভেসে এলো একটি মেয়েলি কণ্ঠে খিলখিল করে হাসির শব্দ। মহেশ চমকে দাঁড়িয়ে পড়ল। পেছনে ফিরে দেখলো পুরো কবরস্থান ফাঁকা, ধুধু করছে। এমন সময় আবারও সেই হাসির শব্দ স্পষ্ট শুনতে পেল মহেশ। কোথা থেকে আসছে সেই অদ্ভুত শব্দটা? ঠিক সেই সময় মহেশ দেখল ওর সামনে গাছ থেকে দুটো পা ঠিক ওর মাথার উপরে দুলে চলেছে। সেই পা লক্ষ্য করে সে দেখল গাছটার একদম নিচের ডালে একজন ছেলে মানুষ পা দুলিয়ে বসে রয়েছে। ক্রমাগত বিদ্যুতের ঝলকে সে দেখতে পেল মেয়েটি নিজের এক ঢাল লম্বা চুল দিয়ে নিজের মুখটা ঢেকে রয়েছে। মহেশের হাত পা ঠান্ডা হয়ে এলো। আস্তে আস্তে সে পেছনে যেতে লাগলো। মেয়েটা তখনও পা দুলিয়ে খিলখিল করে হাসছে। এমন সময় পিছে একটা ধাক্কা লাগলো মহেশের। ও তাড়াতাড়ি ফিরে চাইল সেই দিকে, দেখলো একজন লোক তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। মহেশের ধরে প্রাণ এলো। এই ফাঁকা কবরস্থানে সে কোনো সাহায্যের আশা করেনি। কম্পিত স্বরে বলল, ওই গাছে কে যেন বসে রয়েছে। আপনি আমারে এই কবরস্থান থেকে বের করুন দয়া করে। লোকটি অতি প্রাকৃতিক স্বরে বলে উঠল, এই কে তুই? এত রাতে কেন এসেছিস এখানে? মহেশ বলল, পাশেই আমার মামা বাড়ি। কবরস্থান দেখবো বলে পাঁচিল টপকে ভেতরে এসেছি, কিন্তু এখন ওই গাছে ওঠার সময় দেখছি ও একটা মেয়ে ওখানে পা দুলে বৈশা রয়েছে। ওই যে দেখুন, এখনো কেমন ভাবে হাসছে। লোকটাও এবারে রহস্যজনক ভাবে হাসলো। তারপর থমথমে স্বরে বলল, কবরখানা দেখে আর কি আছে? হ্যাঁ, বুড়বাক্য টাকার। ও আমার মেয়ে, আমি না। ও কিছু করবে না। তুই জলদি যা, জলদি যা। এখন আমাদের বাপ বেটির কথা বলার সময়। এর যদি এইখানে দেখেছি তোকে, তাহলে গর্দা ভেঙে দিব। মহেশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। জিজ্ঞেস করলো, আপনার মায়া মানে? আমি রহমান, আমার মেয়ে আমি না। কথাটা শুনে মহেশের ভয়টা আবার ফিরে এলো। সে ছুটে পালাতে চাইল, কিন্তু ওর পা যেন এক জায়গায় স্থির হয়ে জমে গেছে। হঠাৎ বিদ্যুতের ঝলকে মহেশের সামনে দাঁড়ানো মানুষটির চেহারাও দেখতে পেল। ও দেখল মানুষটি ওর থেকে 2 হাত লম্বা। তার মুখটা ফ্যাটফ্যাটে সাদা। সেই সাদা মুখের থেকে তস্য সাদা দাড়ির জঙ্গল ছড়ে উঠেছে। মাথার সাদা ভেজ টুপি, চোখে দৃষ্টি ধূসর ঘোলাটে। এই মানুষ যে ইহজগতের নয় তার বলে দিতে হয় না।
মহেশ সাহস সঞ্চয় করে ছুটে পালাতে গেল, কিন্তু পায়ে আগাছার লতা জড়িয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বিস্ফারিত দৃষ্টিতে সে দেখল মেয়েটি গাছের গুড়ি থেকে হেঁটে হেঁটে নেমে আসছে, যেন সে কোনো সমতল জমিতে হাঁটছে। ওর কানের পাশে তীব্র হাসির খলখল শব্দ হচ্ছে। এরপরই মহেশের চোখের সামনেটায় অন্ধকার নেমে এলো। পরদিন সকালে মহেশকে উদ্ধার করা হলো কবরস্থান থেকে। অজ্ঞান হয়ে পড়েছিল সেই অশ্বত্থ গাছটার সামনে। 3 দিন টানা মহেশের জ্বর ছিল। তারপর ফকির ডেকে কাজ হারাতে হয়, তবে সে সুস্থ হয়ে ওঠে। এই রাতের অভিজ্ঞতাও সবাইকে জানিয়েছিল। আর তারপর থেকে একদিনের জন্য মহেশ ওর মামার বাড়ি যায়নি। গল্পটা শেষ করল লোকটা। মহেশ স্থির দৃষ্টিতে তাকালো লোকটার দিকে। এই যে গল্পটা ছায়ামূর্তি ওকে বলল, এই ঘটনা ওর সঙ্গেই আজ থেকে 15 বছর আগে ঘটেছিল হরিশপুর গ্রামের কবরস্থানে। সেখানে ওর মামার বাড়ি। এই কথাও সত্যি। মহেশ থমথমে স্বরে জিজ্ঞাসা করল, আপনি কে বলুন তো? হ্যাঁ, এই ঘটনার কথা আপনি জানলেন কি করি? ছায়ামূর্তি হেসে বলল, এই যে এতক্ষণ তোমায় গল্পটা বললাম, এর মধ্যেই তো আমি আমার পরিচয় লুকিয়ে রেখেছি। তুমি বুঝতে পারোনি? না, আমি বুঝিনি। কি আপনি বলুন বলুন। সেই রাতের পর তুমি আর এলে না কেন বলো তো? কত মনে পড়েছে তোমার কথা, তাই তো আজ তোমার সঙ্গে দেখা করতে এলাম। ছায়ামূর্তি কথা বলতে বলতে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে ছইয়ের ভেতর থেকে বাইরে আসছে। এখনো তার চেহারা মহেশের কাছে স্পষ্ট নয়। মহেশের জায়গায় অন্য কেউ হলে এই মুহূর্তে ঝাঁপ দিয়ে দিত নদীর জলে, কিন্তু মহেশ তা করল না। মহেশ নিজের নৌকার দাঁড় শক্ত করে ধরে রইল। ছায়ামূর্তি এবার বাইরে এসে বলল, এবারেও কি আমায় চিনতে পারোনি মহেশ? আমার নাম হলো প্রশান্ত সেন। কথাটা বলেই প্রশান্ত হো হো করে হেসে উঠল। ছোটবেলায় মহেশ আর প্রশান্ত একে অপরের ভীষণ ভালো বন্ধু ছিল। প্রশান্ত ছিল বড় লোকের ঘরের ছেলে, আর মহেশ ছিল একজন গরিব মাঝির ছেলে। তবুও ওদের এই সামাজিক বিভেদের জন্য ওদের বন্ধুত্বের মধ্যে কোনো দিন ফাটল ধরেনি। সত্যি সেই রাতের ঘটনার পর মহেশ আর কোনোদিনই হরিশপুর যায়নি, তাই প্রশান্তর খবরও ওর নেওয়া হয়নি। এতদিন পর প্রশান্তর কথা শুনে মহেশ অবাক হয়ে বলল, প্রশান্ত, তুই? হ্যাঁ ভাই, আমি। সেদিন তুই ভয় পেয়ে সেই যে গ্রাম ছেড়ে চলে গেলি, তারপর আর কোনো দিনও এলি না। তোকে খুব মনে পড়তো ভাই, বিশ্বাস কর। তোর সাথে দেখা করতে ইচ্ছে করতো খুব। তারপর তো আমি কলকাতায় পড়তে গেলাম, পড়াশোনা শেষ করে লেখালেখিতেই পেশা করে এলাম। এই লাইনে টাকা পয়সা খুব একটা নেই, কিন্তু নাম আছে। এই কিছুদিন আগে আমার একটা বইও বেরিয়েছে, ছায়ার আড়ালে 10 নামে। ওই বইয়ে আমার লেখা 10টা গল্পের মধ্যে তোর এই গল্পটাও রেখেছি। ওই গল্পটা লিখবার সময় হঠাৎ আবার তোর কথা খুব মনে পড়ল। ঠিক করলাম বইটা চেপে বেরোলে তোর কাছে আসবো, আবার পুরনো বন্ধুত্বটা ঝালিয়ে নিয়ে যাব। আজ স্টেশনে নেমে দেখলাম অনেক রাত হয়ে গেছে। ভাবলাম নিজের গ্রামে যাওয়ার আগে তোর সঙ্গে দেখা করে যাব, কিন্তু পথে বিপদ এলো। এমন ঝড় বৃষ্টি এলো যে আর এগোতেই পারলাম। ঘাটের কাছে এসে দেখলাম তোর নৌকো দাঁড়িয়ে রয়েছে। ভাগ্যিস তোর নৌকোতে এখনো রাজা নামটা খোদাই করা আছে। উঠে বসলাম তোর নৌকোয়, ভাবলাম বৃষ্টি থামলে আবার রওনা দেব। কিন্তু বৃষ্টি থামতেই দেখলাম কেউ একজন এই নৌকোর উপরে উঠেছে। অন্ধকারে মুখ দেখতে পেলাম না, কিন্তু বুঝলাম এই মানুষটা আমার বন্ধু ছাড়া আর কেউ নয়। তারপর মনে হলো তোকে একটু ভয় দেখাই। রাগ করিস না রে, মজা করলাম তোর সাথে। না না, রাগ করিনি। তোর মুখটা অনেকদিন দেখিনি রে। না,
তো এর ভেতরে একটা লম্ফ আছে, পাশে একটা দেশলাইও আছে, একটু জ্বালিয়ে আন না ভাই। প্রশান্ত হাতড়ে হাতড়ে লম্ফ আর দেশলাই খুঁজে বার করে সেটা জ্বালালো। তারপর নৌকা থেকে বেরিয়ে নিজের মুখের কাছে লম্ফটা ধরে প্রশান্ত বলল, দেখ তো আমায় চিনতে পারিস কি? কথা শেষ করতে পারল না প্রশান্ত। সামনে বসে থাকা মানুষটা নিজের মুখ থেকে কাপড়টা এতক্ষণে সরিয়ে দিয়েছে। ওর বিভৎস মুখ দেখে প্রশান্তর মাথা ঘুরে এলো। ওর সামনে বইটা হাতে বসে থাকা মানুষটার মুখ একেবারে থেঁতলে গেছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসে গালের উপর ঝুলছে, ঘাড়টা অদ্ভুত রকমের পাশের দিকে ঘোরানো। এই কি প্রশান্তর ছোটবেলা সেই বন্ধু মহেশ। এই দৃশ্যের আঘাতে প্রশান্তর হাত থেকে পড়ে গেল লম্ফটা। পুনরায় নৌকায় অন্ধকার ছেয়ে গেল। মহেশ হেসে বলল, এই কিছুক্ষণ আগে অব্দি আমি বেঁচেছিলাম জানিস। এই ঘাটে আসবার সময় প্রবল ঝড়ে একটা গাছ আমার উপর ভেঙে পড়ল। অত বড় গাছ মাথায় ভেঙে পড়লে কেউ বাঁচে বল? হ্যাঁ, কিন্তু আমার টাকার বড়ই দরকার যে। আমার বউ মানে মিনার খুব শরীর খারাপ, ওর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। তাই ভাবলাম দিনের পাশাপাশি রাত্রিরে নৌকা চালিয়ে যে কোনোভাবে টাকাটা জোগাড় করব। কিন্তু দেখ, আজই প্রথম যাত্রীর আশায় এখানে এলাম, আর আজই কি ধিক্কা কি হয়ে গেল। ঘরে আমার অসুস্থ বউ আর বিধবা বোন আছে, ওদের কি যে হবে। এসব কি যাতা বলছিস মহেশ? যাতা বলছি না রে, তুই একটু আগে বললি না মানুষ একটা সময়ের পরেও আর মিথ্যে কথা বলতে পারে না। আমারও সেই সময় এসেছে রে। আমিও তোকে এক বর্ণ মিছে কথা বলতে পারছি না। বন্ধু হিসাবে তুই আমায় আগেও অনেক সাহায্য করেছিস ভাই। এই শেষবারের মতো আমার একখান সাহায্য করবি? আমায় যে টাকাটা তুই দিবি বলেছিলি সেটা তুই আমার স্ত্রী আর বোনের কাছে পৌঁছে দিতে পারবি? আমার কিছু ধার আছে, সেই টাকাটা দিয়ে ওরা ধার মিটায় দিতে পারবে। আর তাছাড়া আমার স্ত্রীর খুব শরীর খারাপ, ওর চিকিৎসার জন্য টাকার খুব দরকার। তুই তো কলকাতায় থাকিস, একটু যদি ওখানে গিয়ে তুই ওর চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারিস তাহলে বড় উপকার হয় রে। প্রশান্ত কোনো কথা বলতে পারল না, কেবল ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। নৌকা ততক্ষণে ওপারে ভিড়েছে। আকাশের কালো রঙের উপর এক পোষ রক্তিম আলো লেগেছে। মহেশ বলল, তোর হরিশপুর গ্রাম চলে এসেছে, এইবার তুই নেমে যা। আমাকে এবারে যেতে হবে। আমার লাশটা এখনো ঘাটের পাশের জঙ্গলে ভাঙা গাছটার তলায় পড়ে আছে, এখনো সেটা কেউ উদ্ধার করেনি। প্রশান্ত কথা না বলে তাড়াতাড়ি নৌকা থেকে নামতে গেল। মহেশ পেছন থেকে ডেকে উঠল, ভাই, এরপরের ভাই আমায় নিয়ে কোনো গল্প লিখলে আজকে রাতের গল্পটাই লিখিস, কেমন? আর পয়সার কথাটা বলে যাস না ভাই। আমার বউয়ের চিকিৎসা বলিস না ভাই, বলিস না। প্রশান্ত উত্তর দিতে পারল না। ঘাড় ঘুরিয়ে মহেশের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে।
উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থা এখন আর নেই। এই স্থবির অবস্থাতেই সে দেখতে পায় মহেশের শরীরটা গুঁড়ো গুঁড়ো হয়ে হারিয়ে যাচ্ছে বাতাসে। শুনলে অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার ভৌতিক গল্প মহেশ মাঝির নৌকা। গল্পটির সূত্রধার ও কথক আমি অরূপ। বিভিন্ন চরিত্রে অমিত, শুভদীপ, সৌরভ, নীল, শুভাশিস, দেবস্মিতা ও মধুরা। শব্দ সংযোজনে রিম্পা, আবহে সায়র, প্রচ্ছদ এবং সমগ্র পরিচালনায় টিম স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক দুপুর 3টে নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।